আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই কয়েকদিন আর রাহিকুল মাকতুম থেকে আমি যে সিরিয়াল বাই দিচ্ছিলাম এটার থেকে এটা দেওয়া হয়নি, কেননা কাজের খুব চাপ ছিল, কৃষিকাজ, এই জন্য দিতে পারিনি। তো ইনশাল্লাহ আজকে থেকে আবারও কন্টিনিউ করব। এর আগে পঞ্চম পর্ব পর্যন্ত দেওয়া হয়েছিল, তো আমি কথা বাড়াবো না, যেহেতু রেগুলার দিতে চেয়েছি, দেবো ইনশাল্লাহ। তো এর আগে ৪৫ পৃষ্ঠা পর্যন্ত পড়ছিলাম, আর আজকে পড়বো হচ্ছে ৪৬ নম্বর পৃষ্ঠা। তো আপনারা সবাই শুনেন, ভালো লাগে, আমার আইডিয়া রেস এঙ্গেজমেন্ট সবগুলো বাড়ে, সেটাও হয়। আর একসাথে হচ্ছে আপনাদের আমি একটা খণ্ড আকারে এটা শোনাইতে পারছি, এটাও আমাকে ভালো লাগে। তো পারস্য হীরার সাম্রাজ্য ৪৬তম পৃষ্ঠা আছে, হীরার সাম্রাজ্য আর রাহিকুল মাকতুমতে পারস্য শাসনাধীন ইরাক এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কুরুশ, কাবির, খোরাস অথবা সাইরাস জুল কারনাইন খ্রিস্টপূর্ব ৫৫৭ থেকে ৫২৫ অব্দে, এর সময় থেকেই পারস্য শাসনাবস্থা চলে আসছিল। এ সময়ের মধ্যে তাদের সাথে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি কিংবা সাহস কারোরই ছিল না। তারপর খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দে সেকেন্দার মাকদুনি পারস্য রাজ্যে প্রথম ধারাকে পরাজিত করে পারস্য শক্তিকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলে। এর ফলে পারস্য সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো এবং সর্বত্র বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়ে যায়। ২৩০ খ্রিস্টাব্দে পর্যন্ত এ বিশৃঙ্খল অবস্থা চলতে থাকে। সে সময় কাহতানি গোত্রসমূহ দেশত্যাগ করে ইরাকে এক শস্য শ্যামল সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করে। এদিকে আবার দেশত্যাগী আদনানিগণ বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তারপর যুদ্ধে জয়লাভ করে তারা ফেরাত নদীর উপকূল ভাগের এক অংশে বসতি স্থাপন করে। অন্যদিকে ২২৬ ইয়াসি সনে আর দশির যখন সাসানি সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করে, তখন ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের গৌরব ও ক্ষমতা পুনরুদ্ধার হতে থাকে। আর দশির সাসানীয়দেরকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করে এবং দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী সাসানীয়দেরকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করে। সেই সাথে দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী আরবদের অধীনস্থ করে। এহেন অবস্থার পরিপ্রেক্ষিতে কোজায়া গোত্র সাম্রাজ্যের অভিমুখে গমন করে। পক্ষান্তরে হীরা আনবারের আরব বাসিন্দাগণ বশ্যতা শিকারের ব্যাপারে নমনীয়তা অবলম্বন করে। আরদশীয় সময়কালে হীরা, বাগিয়াতুল ইরাক এবং উপদ্বীপবাসীদের রাবি এবং মুজাই গোত্রসমূহের উপর জাজিমাতুল ওয়াজাদের আধিপত্য ছিল। এর দ্বারা বোঝা যায় যে আরববাসীদের উপর আরদশির সরাসরি আধিপত্য বিস্তার করতে চায়নি, সে এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল যে আরবীয়দের ওপর সরাসরি আধিপত্য বিস্তার কিংবা সীমান্ত এলাকা থেকে তাদের লুটতরাজ বন্ধ করা খুব একটা সহজ হবে না। সে প্রেক্ষিতে একটি বিকল্প ব্যবস্থার কথা সে চিন্তা করেছিল, এবং তা ছিল এই যে যদি তাদের গোত্র থেকে একজন শাসক নিযুক্ত করা হয়, তাহলে তার স্বগোত্রীয় লোকজন এবং আত্মীয় স্বজনদের পক্ষ থেকে সমর্থন ও সাহায্য সহযোগিতা পাওয়া সম্ভব হতে পারে। এর ফলে আরও যে একটি বিশেষ সুবিধা লাভের সম্ভাবনা ছিল, তা হচ্ছে প্রয়োজনীয় রোমীয়দের বিরুদ্ধে তাদের নিকট থেকে সাহায্য গ্রহণের সুযোগ থাকবে। উপরন্তু সাম্রাজ্যের রোম অভিমুখী আরব অধিপতিদের বিরুদ্ধে ওই সকল আরব অধিপতিদের দাঁড় করিয়ে পরিস্থিতিকে কিছুটা অনুকূলে রাখা সম্ভব হতে পারে। এ প্রসঙ্গে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে হীরার সম্রাটের নিকট পারস্য সৈন্যদের একটি করে ইউনিট সব সময়ের জন্য মজুদ রাখা হতো, যারা দ্বারা মরুভূমিতে বসবাসকারী বেদুইন ও বিদ্রোহীদের দমন করা অনেকটা সহজ হতো। এ ছিল হীরার সাম্রাজ্যের বর্ণনা। তারপর হচ্ছে লাখমিদের শাসন, এটা পরবর্তী পর্বে দেব ইনশাল্লাহ। লাখমিদের শাসন, তো সবার সাপোর্ট, সবার ভালোবাসা, সবার অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম।